আলাউদ্দিন কাদের চৌধুরী, জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি অর্থায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উপর কড়া নজরদারি করছে সরকার। জঙ্গিবাদ দমনে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে সভার সভাপতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জঙ্গিবাদের অর্থায়ন ঠেকাতে শিগগিরই 2টি আইনের সংশোধনীও আনা হচ্ছে। রিপোর্ট করছেন এস এম বাবু। ইসলামী ব্যাংকের হিসেবে পরিচালকদের বিনিয়োগের ক্ষেত্রে দেশি অংশ 42% আর বিদেশি 58%। সবশেষ গত বছর এই ব্যাংকটি মুনাফা করেছে 3,400 কোটি টাকা। সরকার হিসেবে এর 8% অর্থাৎ 272 কোটি টাকা জমা হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে। ব্যাংকের ঘোষণা অনুসারে এই টাকা খরচ হয় স্বাস্থ্যসেবা, প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষা খাতে। কিন্তু সরকার মনে করছে এর বিরাট অংশ যাচ্ছে সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদে, আর তাই ফাউন্ডেশনের টাকা খরচের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন বাংলাদেশ ব্যাংক এটা মনিটর করবে এবং ব্যাংক ফাউন্ডেশন থেকে এই অর্থ তারা আর সহজে উত্তোলন করতে পারবে না, তদন্ত ছাড়া, মনিটরিং ওই রিপোর্ট ছাড়া। এছাড়া 2টি আইন পরিবর্তনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। ব্রিফিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর কর্মীরা ভিন্ন পরিচয়ে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এখনো। সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, ভাইস চ্যান্সেলর এবং কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে ব্যাপক আলাপ আলোচনা হওয়ার দরকার। হলে এই হিজবুত তাহরীর সদস্যরা অন্য সংগঠনের নামে এই কার্যকলাপ করতে চাচ্ছে জঙ্গিবাদকে সহযোগিতা করবার জন্য এবং জঙ্গিবাদকে উৎসাহিত করবার জন্য এবং জঙ্গিবাদে অনুশীলন নিচ্ছে, এগুলোকে প্রতিরোধ করা যাবে বলে আমরা মনে করেছি। জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচিও চূড়ান্ত করা হয় এই সভা থেকে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম লিটার প্রতি 99 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিনের যে দাম নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার দরের চেয়ে একটুও কম নয়। ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রতি লিটার খোলা সয়াবিনের দাম মিল গেটে 83 টাকা এবং খুচরা বাজারে 86 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সাথে ভোজ্য তেল আমদানিকারকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। গোলাম পারভেজের রিপোর্ট। বাড়তি দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে 3 দফা বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে ঢাকা ও চট্টগ্রামের সয়াবিন তেলের খুচরা দর ও মিলগেটের দর নির্ধারণ করেন তারা। যদিও বাজার ঘুরে দেখা গেছে এই দর বর্তমান দামের সমান। চুলচেরা বিশ্লেষণ করে আমরা আজকে ভোজ্য তেলের একটা দাম নির্ধারণ করতে চাই। যে দামটা আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে ভোজ্য তেলের দাম ঢাকাতে মিল গেটে সয়াবিন তেলের দাম হবে প্রতি লিটার 83 টাকা এবং চট্টগ্রামে হবে 81 টাকা প্রতি লিটার। এবং আমরা চাই যে এটা খুচরা পর্যায়ে ঢাকাতে এবং আশেপাশে এলাকায় 86 টাকা এবং চট্টগ্রামে 84 টাকায় বিক্রি হবে। আমরা এই ব্যাপারে ইতিমধ্যে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তারা এই ব্যাপারটা সকলে সম্মতি দিয়েছেন। এবং এর সাথে যদি বোতলজাত যেটা হবে, বোতলজাতের বেলায় 15% এর সঙ্গে যোগ করে বোতলজাতের দাম নির্ধারিত হবে। তা 1 লিটার বা 2 লিটার যেটাই হোক তার সাথে 15% দাম অ্যাডেড হবে বোতলজাত সয়াবিন তেলের ব্যাপারে। সয়াবিন তো আমার কাছে আপাতত নাই, সরকার রেট আজকে একটা সিদ্ধান্ত নিবে বলে আমরা নিইনি। আগামীকাল কিনলে যে সরকার রেট অনুযায়ী যেটা মার্কেট রেট থাকবো ওই রেট অনুযায়ী আমরা যা কিনা থাকবো তার থেকে হয়তো। গতকাল কত ছিল? গতকাল লিটার ছিল 86-87 টাকা সয়াবিনটা। তবে ঢাকা ও চট্টগ্রাম এলাকার বাইরে সয়াবিনের দাম কত হবে তা জানানো হয়নি। একই সাথে পাম তেল ও পাম সুপার তেলের দামও নির্ধারণ করা হয়নি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে ভোজ্য তেলের নতুন দাম কার্যকর হবে। যেহেতু ভোজ্য তেলের বাজার আন্তর্জাতিকভাবে আমরা খুব দেখছি টপ সিটার
মানে কখনো দাম বাড়ছে, আবার কখনো দাম কমছে, কিছুটা কমে কিছুটা বাড়ে। ভোজ্য তেল, সেটা সয়াবিন এবং পাম তেল উভয়ের ক্ষেত্রে এরকম হচ্ছে। এই জন্য আমরা আগামীতে প্রতি 1 মাস পর পর কমিটি 1 মাস পর পর বসে ভোজ্য তেলের দাম নির্ধারণ করবে এবং তার পরবর্তী 1 মাস ভোজ্য তেলের সেই দামটা বিপণনে ব্যবহার করা হবে। প্রথম 15 দিন পরে করছি, তারপরে 1 মাস পরে পরে আমরা বলবো। বরাবরের মতো এবারও সংবাদ মাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি আমদানিকারকরা। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এবার মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের মাসে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন মুছে যাক গ্লানি। দেলোয়ার হোসেন সাইদির পোশাকি নামের আড়ালে হারিয়ে গেছে ৭১-এর ঘাতক এবং লুটেরা দিল্লা রাজাকারের নাম। ৭১-এর পর আত্মগোপন করে থাকা সাইদির আবির্ভাব ঘটে ৮০-র দশকের মাঝামাঝি ওয়াজবাজ হিসেবে। এক সময়ের মুদি দোকানদার, তাবিজ ও কবজ বিক্রেতা বনে যান জাতীয় সংসদ সদস্য। তার প্রভাব প্রতিপত্তির কারণে এখনও পিরোজপুরের শঙ্করপাশা পাড়েরহাট এলাকার মানুষ মুখ খুলতে সাহস পান না। তবে কেউ কেউ সাহসী হয়ে মামলা করেছেন এই পাকিস্তানি দোসরের বিরুদ্ধে। শওকত মিল্টনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন শেখ। দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ আর তাফসিরে অবুঝ মানুষকে মন্ত্রমুগ্ধ করার অসাধারণ এক ক্ষমতার নাম। দেশে বিদেশে ওয়াজবাজ হিসেবে খ্যাত হলেও লুকাতে পারেনি ৭১-এর অপকর্ম। আর তাই প্রায় ৪ দশক পর মুখোমুখি হতে চলেছে বিচারের। বলেশ্বরের এই ঘোলা জল সাইদির অনেক ঘটনারই সাক্ষী। অভিযোগ রয়েছে ইউপি সদস্য কৃষ্ণকান্ত সাহা, গোপাল বণিককে তার সহায়তায় হত্যা করা হয় বলেশ্বর পাড়ে। বলেশ্বরের কথা বলার শক্তি নেই, তাই পাড়ের হাটের অনেক ঘটনাই চাপা পড়ে আছে ইতিহাসের মতো। সাউথখালী গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে দেলোয়ার হোসেন বিয়ের সূত্রে পাড়ের হাটের বাদুরা গ্রামের শ্বশুরবাড়িতেই থাকত। বরিশাল অঞ্চলের স্থানীয় উচ্চারণে লোকজন দেলোয়ার হোসেনকে দিল্লা নামে ডাকত। মুক্তিযুদ্ধ শুরু হলে রাজাকার বাহিনীতে যোগ দেয়া দিল্লা খুব সহজেই রাজাকার ও শান্তি কমিটির নেতা দানেশ মোল্লা, মোসলেম মাওলানার ঘনিষ্ঠ হয়ে ওঠে। এই স্কুলেই পাকিস্তানি সেনারা ক্যাম্প করেছিল, আর এদের পথ প্রদর্শক ছিল দিল্লা রাজাকার। সাইদি সাহেবের নেতৃত্বে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। উনি দেওয়াইছে ঘরে আগুন, উনি নিজেই আমার কৈতুরের খোপ ছিল, কৈতুরের খোপে আগুন ধরাই সাইদি নিজের হাতে। স্বাধীন হয়েছে কত সব ফলনা ছিল, এরপর আবার আইছে। এই বাজারও লুট হয়েছিল সে সময়। লুটের সাথে সাইদির নামই অভিযোগে আসে আরো অনেকের সাথে। এমনকি এখনো তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয় লোকজন। সাইদি সাহেব বিশেষ করে সে উর্দু ভাষা ভালো জানতেন, তাকে এই কারণেই অত্যন্ত গুরুত্ব দিতেন। ৫জন, একজন আছে খলিল মৌলভী, আর একজন আছে দানেশ মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি, মুজাফর মল্লিক, মোসলেম মাওলানা। শহীদুদ্দির বাড়ি যে একটা কেয়ারটেকার ছিল, ওই হাল চাষ করতো, ওরে গুলি দিয়েছে ওই দেলোয়ার হোসেন সাইদির হুকুমে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন সাইদির ৭১-এর ভূমিকা নিয়ে তদন্ত করছে অপরাধ ট্রাইব্যুনাল। 3বার সেখানে গিয়েছি, প্রায় 40-42 জন সাক্ষীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা পজিটিভ সাক্ষী দিয়েছে। মুক্তিযুদ্ধের 4 দশক পেরিয়ে গেলেও এখনো এই এলাকার মানুষ ৭১-এর সেই ভয়াল কালো রাতগুলোর কথা মনে পড়লে শিউরে ওঠে। শিউরে ওঠে সেই সব ভয়ঙ্কর মানুষগুলোর কথা মনে পড়লে যারা তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। ইতিমধ্যে এই এলাকার একজনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করলেও অনেকেই এখনো রয়ে গেছেন এই তালিকার বাইরে। এলাকার মানুষ আশা করছেন শুধু একজনকেই নয়, অন্য যারা যুদ্ধাপরাধী আছে তাদেরকেও বিচারের আওতায় আনা হোক। শওকত মিল্টন, এটিএন বাংলা, পাড়েরহাট, পিরোজপুর। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সকালে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ জিল্লুর রহমান সেনা সদরে ফরমেশন কমান্ডারদের সাথে বৈঠকে এই কথা জানান। এ সময় ছবি সহ ভোটার তালিকা এবং মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি সহ দেশ ও জাতির কল্যাণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আগামীতে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা অব্যাহত রাখতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতি সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক
এবং সেনাপ্রধান জেনারেল আব্দুল মবিন তাকে স্বাগত জানান। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ দেখা করেন। তিনি রাষ্ট্রপতিকে তার শ্রীলঙ্কা সফরের ব্যাপারে জানান। দেশের গ্যাস উত্তোলন এবং জাহাজ নির্মাণ শিল্পে ডেনমার্কের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড্যানিশ রাষ্ট্রদূত সেভেন্ট ওলিং সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এই সহযোগিতার কথা বলেন। এ সময় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্রদূতকে জানান, সম্ভাবনাময় এই শিল্পের বিনিয়োগে ডেনমার্ক এগিয়ে আসতে পারে। সাক্ষাৎকালে ডেভেন্ট ওলিং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন। এদিকে দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010-2011 অর্থ বছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক বাজেট বাস্তবায়ন পরিস্থিতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হলে তিনি এই নির্দেশ দেন। এ সময় রাজস্ব আদায়ের একটি খতিয়ান পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বৈঠকে জানানো হয়, ভ্রাতৃপ্রতিম অন্যান্য দেশগুলোর চেয়ে বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতির হার অনেকাংশে কম রয়েছে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার উপর কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি আরো বলেন, এই সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকে বসবে কমিশন। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার কথাও জানান তিনি। রয়েছে অনিন্দিতা কামালের রিপোর্টে। আসন্ন পৌর নির্বাচনে সহিংসতার বিষয়টিকে মাথায় রেখেই নির্বাচন কমিশন এগোচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। পরিস্থিতি আমরা দেখে নিই, সেনা মোতায়েন করতে তো বেশি সময় লাগে না, আর সেনা মোতায়েন করলেও তো এটা আর পুরো পিরিয়ডের জন্য হবে না, ইলেকশনের 2 দিন আগে 3 দিন পরে এরকম হবে। যদি আমরা দেখি সেরকম